দলীয় ৭,০০০-এরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন তারেক রহমান। ভোটারদের আস্থা অর্জন করাই বিএনপির লক্ষ্য, ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য। রাজধানীতে জামায়াত সহ কয়েকটি দলের বিক্ষোভ, সংসদের আগামী নির্বাচনেই পিআর বাস্তবায়নের দাবি নেতাদের। আন্দোলন প্রত্যাহারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনালে সাক্ষ্যে জানালেন নাহিদ ইসলাম। জোর করে বিবৃতি নিয়েছিলেন ডিবির হারুন। বাংলাদেশের নাগরিকত্ব না থাকার ব্যাপারে টিউলিপের দাবি মিথ্যে, ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে সুধা সদনের ঠিকানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অন্যতম লক্ষ্য হচ্ছে ভোটারদের আস্থা অর্জন করা, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, এরই মধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকেরও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। সমন্বিত এই প্রয়াসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি দলের শক্তি, একথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে গণভোট আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে, তাই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ হবে, কেন্দ্র দখলের রাজনীতিও বন্ধ হবে। দেশে বর্তমানে ৮০% মানুষ পিআর নির্বাচনের পক্ষে আছে বলেও দাবি রেজাউল করিমের। যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে, বাস তাতে এককভাবে সরকার গঠন করতে পারতেছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, নেতাকর্মীরা কি সমাবেশে আসতে শুরু করেছেন এবং পিআর সহ তাদের দাবির বিষয়ে কি কি বলছেন তারা? কনক, আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা যে অস্থায়ী যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার সামনে ভিড় করছেন এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের যে রাস্তাটি সেটি কিন্তু প্রায় যান চলাচল এখন কিছুটা বিঘ্ন হচ্ছে এবং 4:30টার দিকে কিন্তু এখানের যে যান চলাচল সেটি বন্ধ করে দেওয়া হবে। এবং জামায়াতে ইসলামে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, সংসদের যে দুইটি কক্ষ রয়েছে সেই দুটি কক্ষেই তারা পিআর চাইছে এবং এই দাবিতে কিন্তু এটি তাদের মূল দাবি। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে সেটিও তারা বলছেন এবং জামায়াতে ইসলামী আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের কিন্তু 3 দিনের যে কর্মসূচি সেটির সূচনা ঘটলো। আগামীকাল তারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং 26 তারিখ জেলা উপজেলায় কিন্তু আবারও তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং জামাত ইসলামের নেতারা কিন্তু বলছেন তারা কিন্তু প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকেও যেতে পারেন। আমরা কিন্তু দেখেছি যে 5 আগস্টের পর সাধারণত রাজধানীতে কিন্তু আসলে কর্মদিবসের মধ্যে তেমন বড় কোনো রাজনৈতিক প্রোগ্রাম রাখা হয়নি, কিন্তু আজকের এই যেই সমাবেশ সেটি কিন্তু আসলে বৃহস্পতিবার, সে কারণে কিছুটা
জনভোগান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে নেতারাও কিন্তু বলেছেন তাদের নেতাকর্মীদেরকে আসলে দুপুরের পরে বের হওয়ার জন্য, এবং এটি কিন্তু এক ধরনের হয়তো বার্তা হতে পারে যে জামাত ইসলামী হয়তো পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে আসবেন। সেটি কিন্তু নেতাকর্মীরাও কিন্তু সেটি বলছেন যে তাদের যে দাবি সেটি বাস্তবায়নে তারা আরও কঠোর কর্মসূচি হাতে নেবেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তির দাবি করলেন নাহিদ ইসলাম। বললেন, ভিকটিমরা যেন ন্যায় বিচার পান। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণে এসব বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য অনুষ্ঠিত হয়। এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দকে গ্রেফতার করে চাপ দিতে থাকেন, তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহার করতে হবে। আদালতকে নাহিদ জানিয়েছেন, ১৬ জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যমগুলো। ডিবি অফিসে তুলে নিয়ে সমন্বয়কদের নির্যাতন ও জিজ্ঞাসাবাদও করে। ২০ জুলাই রাতে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় ডিবি। এ সময় তাকে জানানো হয়, গুম করা হবে, আন্দোলন প্রত্যাহার না করলে ছাড়া হবে না। এরপর ২৬ জুলাই আন্দোলন প্রত্যাহার করতে জোরপূর্বক লিখিত পাঠ করিয়ে মোবাইলে ধারণ করে মিডিয়ায় প্রচার করে ডিবি হারুন। এই মামলায় ৪৭ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। ২০ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়, আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই, সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, চাপ দেওয়া, তৎকালীন সরকারের কাছ থেকে কোন ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়, তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়, সেটার বর্ণনা তিনি দিয়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে যে দাবি করেছেন টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক, যুক্তরাজ্য ও বাংলাদেশের 2টি গণমাধ্যমের তদন্ত প্রতিবেদনে তা মিথ্যে প্রমাণিত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন বাংলাদেশের নাগরিক নন তিনি। এই নিয়ে ব্যাপক শোরগোলের জেরে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও বাংলাদেশের বহুল প্রচারিত একটি সংবাদপত্র যৌথ তদন্ত শুরু করে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরের যাচাই করলে এ বিষয়ে মিথ্যাচার স্পষ্ট হয়ে যায়। নথিপত্রে দেখা গেছে ব্রিটিশ এমপি টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রয়েছে ২০১১ সালে। এতে তিনি ঢাকায় ধানমন্ডি ৫ নম্বর সড়কে নিজের খালা শেখ হাসিনার সুধা সদনের ঠিকানা ব্যবহার করেছেন। এনআইডিতে টিউলিপ পেশাস্থলে উল্লেখ করেছেন বেসরকারি চাকরি আর জন্মস্থান ঢাকা। ২০১১ সালে আবেদনের প্রেক্ষিতে তার নামে দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু করা হয়। গত ১২ আগস্ট যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে টিউলিপের আইনি পরামর্শক স্টিফেন হারউডের মুখপাত্র বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি, এমনকি শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।